আজ শোনাবো কাগজের নৌকা গল্পটি। গল্পটি লিখেছেন পৃথা সামন্ত। রায়বাড়ির একতলায় নিজের ছোট্ট ঘরটায় চুপ করে বসেছিল দর্শিনী, একা। আজ ওকে কারো তেমন একটা প্রয়োজন পড়বে না। বাড়ির একমাত্র ছেলের বিয়ে আজ। ঝলমল করছে সারা বাড়ি, শুধু তার নিজের ঘরটা ছাড়া। আজ নিজের বাবা মার কথা ভীষণ বেশি করে মনে পড়ছে ওর। ছোট্টবেলার আবছা স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে ও। একটা অ্যাক্সিডেন্ট, আর তারপর ছোট্ট দর্শিনীর একলা পথ চলার গল্প শুরু। তারপরে এই বাড়িতে সুভাষ আঙ্কেলের হাত ধরে আসা, থাকা, পড়াশোনা। ওর ছেলে প্রায় দর্শিনীরই বয়সী ছিল। বন্ধুত্ব হয়েছিল সহজেই। দর্শিনী মন খারাপ থাকলে রিজু ওকে কাতুকুতু দিয়ে হাসাতো। ও কাঁদলে ও মুখটা বড্ড করুণ করে বসে থাকতো। মাঝে মধ্যে চকলেট, আইসক্রিম ইত্যাদি এনে দিত ওর মন ভালো করার জন্য। এইভাবে দর্শিনীর মনের মধ্যেই রিজুর জন্য একটা বিশেষ স্থান ছোট্ট বয়সে পাকাপাকিভাবে তৈরি হয়েছিল। ওরা বড় হতে থাকলো। দর্শিনী কিছু একটা রাঁধলে রিজুর বারবার করে চেয়ে নিয়ে তৃপ্তির সাথে খাওয়া ওর মনে একটা হালকা শিরশিরানির ছোঁয়া লাগতে থাকলো। রিজুর দেওয়া ছোট্ট ছোট্ট উপহার ওর কাছে অমূল্য মনে হতে থাকলো। একদিন রিজু একটা ইংলিশ মুভি দেখতে দেখতে বলল, আচ্ছা, আমি যদি কোনোদিন বাইরে চলে যাই, তোর কষ্ট হবে? দর্শিনী খুব বেশি কথা খুব একটা বলতো না কোনোদিনই। আজ কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকলো। দুটো হাত মাথার পিছনে রেখে সোফায় হেলান দিয়ে বসলো রিজু। তারপর কি যেন ভাবলো, বলল, আচ্ছা, তুই যাবি আমার সাথে? সদ্য কৈশোর পেরোনো দর্শিনী সেদিন সারা রাত নিজেকে কল্পনা করলো রিজুর সাথে বিদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে পোস্ট গ্রাজুয়েশন শেষ হলো দুজনেরই। রিজু একটা ফোন কিনে দিল দর্শিনীকে। রিজুর মার পছন্দ হলো না। রিজু ঠিক যতবার দর্শিনীকে সামান্যতম গুরুত্ব দিয়েছে, ততবার আরও একটু একটু করে রিজুর মায়ের বিরক্তির কারণ হয়েছে। ধীরে ধীরে সেই বিরক্তি হিংস্র রূপ নিতে থাকলো। রাতে খাওয়ার সময় দর্শিনীকে একদিন শুনতে হলো, আশ্রিতা আশ্রিতার মতোই থাকবে, মালকিন হওয়ার এত স্বাদ কেন? চুপচাপ বসে খাবার শেষ করেছিল দর্শিনী। এই বাড়িতে খাবার ছেড়ে উঠে যাওয়ার ক্ষমতাও ছিল না। এর কিছুদিনের মধ্যে ও একটা চাকরি পেল, খুব বেশি না হলেও মোটামুটি মাইনের। রিজু ওদের ব্যবসাতে আগেই জয়েন করেছিল। ওর চাকরি পাওয়ার খবরে খুশি হলো, কিন্তু খুশিটা ঠিক যেন ভিতর থেকে নয়। বদলটা বুঝতে পেরেছিল দর্শিনী একটু হলেও। প্রথম মাইনের টাকায় রিজুর মায়ের জন্য একটা শাড়ি, রিজুর বাবার জন্য একটা পাইপ, আর রিজুর জন্য একটা নীল পাঞ্জাবি কিনেছিল দর্শিনী। রিজুর মা শাড়িটা হাতে নিয়ে বিছানায় রাখতে রাখতে বললেন, যত সব আদিক্ষেতা। রিজুর বাবা হেসে পাইপটা ওর হাত থেকে নিয়ে দেখতে দেখতে বললেন, এইটা বেশ কাজের জিনিস হয়েছে। ও একটু হেসে ঘর থেকে বেরিয়ে ওপরে উঠতে উঠতে ভাবল, হয়তো এই মানুষটাই ওর হাতটা ধরে সেই কোন ছোট্টবেলায় এই বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই হয়তো ফেলতে পারেন না। রিজুর ঘরে ঢুকেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল ও। পিছন ফিরে দাঁড়িয়ে রিজু। ছোট ছোট ঘাসের মতো চুল ঘাড় পর্যন্ত এসে থমকে গেছে। চওড়া কাঁধে জমে আছে বিন্দু বিন্দু জল, বোধহয় স্নান সেরেছে এক্ষুনি। কোমরে তোয়ালে জড়ানো, হাতে জ্বলন্ত উদ্ধত সিগারেট। ঘরটা ভরে রয়েছে ধোঁয়ায়। থমকে গিয়েছিল দর্শিনী। বোধহয় থমকে গিয়েছিল ঘড়ির কাঁটাও, হয়তো ওরই জন্য। নিজেকে একটু গুছিয়ে নিয়ে ডাকলো, রিজু। চমকে ফিরেছিল রিজু। ওকে দেখে কুঁচকে গিয়েছিল ভ্রু জোড়া। বলেছিল, তুই নক না করে ঢুকেছিস কেন? দেখ, আর কিন্তু আমরা বাচ্চা নই, এখন যা, পরে আসবি। দর্শিনীর পাগুলো যেন গেঁথে গিয়েছিল মাটিতে। হাতের প্যাকেটটা রয়ে গিয়েছিল হাতেই। চোখ থেকে জল ঝরেছিল ও নিজের অজান্তে। পা দুটো মাটি থেকে জোর করে আলগা করে ছুটতে চলে গিয়েছিল নিজের ঘরে। বসে ভেবেছিল চলে যাওয়াই তো ভালো, কিন্তু কোথায় যাবে? এত বড় পৃথিবীটার কোথাও তো ওর কেউ নেই, তবু এখানে নিরাপত্তাটুকু আছে। পরের দিনটা ছিল আরও ভয়ঙ্কর। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে দর্শিনীর ঘরে চলে এসেছিল রিজু। আজকাল রিজুর সময় হয় না এদিকে আসার। রিজুকে দেখে গত রাতের কথাটা নতুন করে মনে পড়ে গেল ওর। চুপ করে একটা কোণে দাঁড়িয়ে রইল। কথা বলল রিজু, সরি রে, শুনলাম তুই মাইনে পেয়ে গেছিস, কনগ্রাটস রে।
এবার তো তুই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলি, কি বল? দর্শিনী বলল, থ্যাঙ্কস, সবই তো তোদের জন্য। হুম, তাই মা বাবার জন্য এইসব কিনেছিস? দর্শিনীর মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, তোর জন্যও কিনেছি। বলেই দুষল নিজেকে। কাল থেকে ও ভেবে রেখেছিল এই নীল পাঞ্জাবিটা রিজুকে আর কোনোদিন দেবে না দর্শিনী। আমার জন্য? আমার জন্য আবার কেন কিনতে গেলি? উত্তর দিল না দর্শিনী। আচ্ছা দে, কি কিনেছিস দে। নিজেকে অসম্ভব ঘৃণ্য কোনো কীট মনে হয়েছিল সেদিন দর্শিনীর। চোখের কোণে চলে আসা জলটা আড়াল করেও প্রশ্ন করেছিল, এটাও তোর দয়া? আর রে, দয়ার কি হলো? তোর জন্য কিছু আনা হয়নি রে। দেখলাম তোর রিয়াকশানটা, যদি কখনো কিছু দিতে পারি। আচ্ছা ছাড়, শোন, একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কথা বলবো তোকে। বাবা মাকে জাস্ট বললাম আমি বিয়ে করছি। কোথাও যেন বিকট শব্দে একটা বাজ পড়ল। সেই শব্দে ঈষৎ কেঁপে উঠল দর্শিনী। চোখের সামনে শেষ কাঠের টুকরোটাও ভেসে গেল। রিজু তখনও কত কিছু বলে যাচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না দর্শিনী। এরপর বাড়ি জুড়ে সাজো সাজো রব উঠল। বিয়ের বাজার শুরু হলো। বাড়ির একতলার কোণার ঘরটায় পড়ে রইল দর্শিনী। রাতের পর রাত তীব্র যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখে জেগে কাটিয়ে দিল ও। একদিন অফিস থেকে ফিরে রিজুর হবু স্ত্রীকে দেখল দর্শিনী প্রথমবার। রিজু আলাপ করিয়ে দিল। মেয়েটির নাম রাইমা। রীতিমতো পলিশড ঝকঝকে চেহারা। মনে মনে রিজুর পছন্দের তারিফ করল ও। রাইমাও ততক্ষণে আপাদমস্তক মেপে নিয়েছে দর্শিনীকে। রিজুর দিকে তাকিয়ে বলল, এমন গ্ল্যামারাস একজন আশ্রিতা আছে তোমাদের বাড়িতে, সেটা তো জানতাম না। আমি তো ভাবতাম দর্শিনী হবে হয়তো কোনো টিপিক্যাল আশ্রিতা টাইপ। তারপর হঠাৎ রিজুর দিকে তাকিয়ে বলল, এই শোনো, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? উত্তরে রিজু কি বলেছিল আর শোনা হয়নি দর্শিনীর। ততক্ষণে সে নিজের ঘরে এসে দরজায় খিল তুলেছে। সেদিনের পর রাইমার সাথে সামনাসামনি আর দেখা হয়নি ওর। রিজুর সাথে সামনাসামনি দেখা হয়ে গেলে মাথা নিচু করে চলে যায়। অফিসের কয়েকজনকেও বলে রেখেছে একটা থাকার ব্যবস্থা করার জন্য। বিয়েটা মিটে গেলেই উঠে যাবে কোথাও একটা। আজ রিজু আর রাইমার বিয়ে। কেউ ওকে বরযাত্রী যাওয়ার কথা বলেনি। রিজু হয়তো ব্যস্ত এখন বর সাজতে, কপালে চন্দনের ফোঁটা পড়তে। আচ্ছা, রিজু কি আজও বিরক্ত হবে চন্দন পড়তে? ছোটবেলায় খেলার সময় দর্শিনী ওর খেলার একমাত্র সাথীকে চন্দন পরিয়ে কতই না বিরক্ত করত। ঠোঁটের কোণায় মৃদু একটা হাসি এসে মিলিয়ে গেল। গাড়ির শব্দ। রিজু তবে সত্যিই যাচ্ছে। বাড়ি ফাঁকা করে সবাই চলে গেল। রিজুর মা, রিজুর বড় জেঠিমা শুধু রয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে রিজুর ঘরে গেল ও। সারা ঘরটা লণ্ডভণ্ড। বিছানার কোণায় পড়ে থাকা রিজুর ফেলে যাওয়া টি শার্টটাতে অন্যদিনের মতোই আঙুল ছুঁয়েও আঙুলটা সরিয়ে নিল ও। পারল না সযত্নে মনের মতো করে রিজুর ঘরটাকে গুছিয়ে রাখতে। দর্শিনীর কর্তব্য, অধিকার, যা হয়তো তাকে কোনোদিনই কেউ দেয়নি, তবু নিজের থেকেই এগুলো করত ও। কেন করত? আজ সে প্রশ্ন অবান্তর। আজ সময় এসেছে দায়িত্ব, কর্তব্য এবং অবশ্যই অধিকারগুলো অন্যের জন্য ছেড়ে দেওয়ার। ঘুরে ঘুরে দেখতে থাকলো রিজুর ঘরটা, যেন আঁচল ভরে কুড়িয়ে নিতে চাইছে আনাচে কানাচে ছড়িয়ে থাকা বহু বছরের স্মৃতি। কাল থেকে এই ঘরে রচনা হবে নতুন একটা গল্পের, যে গল্পের নায়িকা হবে রাইমা, দর্শিনী নয়। ফাঁকা ঘরে ফুঁপিয়ে কেঁদে উঠল দর্শিনী। শূন্য তারা তখন বুকের ভিতরে বাসা বাঁধছে। নেমে আসার আগে বিছানায় রেখে এলো রিজুর জন্য কেনা পাঞ্জাবিটা, যেটাও ভেবেছিল কোনোদিন দেবে না, সাথে একটা চিরকুট। প্রথম মাইনের টাকায় এই ঘন নীল পাঞ্জাবিটা কিনেছিলাম তোর জন্য, দিতে এসেও ফিরে যেতে হয়েছিল। তারপর ভেবেছিলাম আর দেব না তোকে, সেই দিয়েই দিলাম। নীল রংটা তোর পছন্দ, তাই রাইমাকে দেওয়ার মতো কিছুই নেই রে আমার কাছে। ভালো থাকিস তোরা। শুভেচ্ছা রইল তোদের আগামী দিনের জন্য। ভোর রাতে বাড়ি ছাড়লো দর্শিনী। গন্তব্য নতুন ঠিকানা। কয়েক বছর পর। দর্শিনী চলে যাওয়ার পর অনেকগুলো বছর ওর আর কোনো খবর পায়নি রিজু। একদিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হঠাৎই চোখে পড়ল দর্শিনী বসু রায়। প্রোফাইলটাই ঢুকে পড়ল রিজু। মনের মধ্যে দামামা বাজছে। একটা ভীষণ মিষ্টি বাচ্চার ছবি দর্শিনীর কভার জুড়ে।
চোখ, নাক, ঠোঁট অবিকল দর্শিনীর ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। প্রোফাইলটা আঁতিপাতি ঘেঁটে রিজুর ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মনে মনে বলল, যাক, দর্শিনী তাহলে ভালো আছে। দর্শিনীর হ্যাপি ফ্যামিলির অ্যালবাম দেখতে দেখতে মনের কোনায় চিনচিনে একটা ঈর্ষা অনুভব করলো রিজু। মেসেঞ্জারটা খুলে দর্শিনীকে লিখল, হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলি। যেভাবে হঠাৎ একদিন আমাদের বাড়ি এসেছিলি। আমার ছোটবেলার সব কিছুর সাথে তুই তো ছিলি। তোর দেওয়া পাঞ্জাবিটা আমার দারুণ পছন্দ হয়েছিল রে, কিন্তু সেটা জানাবার মতো কোনো রাস্তা ছিল না। তবে তোকে আজ এত খুশি দেখে আমিও দারুণ খুশি, জানিস। আমি সব সময় চেয়েছি তুই ভালো থাক, খুশি থাক। আমি জানতাম তুই আমাকে কতটা ভালোবাসতিস, তবে আমি হয়তো তোকে আরও একটু বেশি ভালোবাসতাম। তাই যখন দেখলাম আমি তোর জন্য কিছু করলেই মা বিরক্ত হচ্ছে, তোকে বারে বারে আশ্রিতা বলে অপমান করছে, আমি সেদিন বুঝেছিলাম মা তোকে কোনোদিন মানবে না। আমি জোর করে বুঝিয়েও লাভ হতো না, কারণ আমি বুঝেছিলাম তখনকার মতো মেনে নিলেও এই বাড়িতে তোর স্থান আশ্রিতার চেয়ে বেশি কিছু হতো না। যে সম্মান তোর প্রাপ্য তা হয়তো কখনো এই বাড়িতে তুই পেতিস না, যেটা আমি কখনো চাইনি, বিশ্বাস কর। আমি তোর মতো পড়াশোনায় কোনোদিনই ছিলাম না। বাবার ব্যবসা ছাড়া গতি ছিল বল আমার? কি করতাম? তোকে নিয়ে আলাদা সংসার পাতার মতো কোনো সামর্থ্য কি ছিল আমার? কিন্তু আমি চাইতাম তুই মাথা উঁচু করে বাঁচবি, খুশি থাকবি। দেখ আজ তুই কত খুশি, কত সুখী। তোর মেয়েকে এক্কেবারে তোর মতো দেখতে হয়েছে, ঠিক তুই যেমন ছিলি ছোট্টবেলায়। তোর বর খুব লাকি রে। তোর মনে আছে ছোটবেলায় তোকে খুশি করতে আমি কত কিছু করতাম? কতবার তোকে চকলেট আইসক্রিম দেওয়ার জন্য মায়ের কাছে মার খেয়েছি। তখন মায়ের রাগের কারণটা বুঝিনি, এসব তুই জানিস না। আমি তোকে বলিনি, শুধু চেয়েছিলাম তোর মিষ্টি মুখে ওই মিষ্টি হাসিটা যেন সব সময় দেখতে পাই। এই বাড়িতে ওই হাসিটা তোর জীবন থেকে হারিয়ে যেতে বসেছিল, তাই সরে গিয়েছিলাম তোর জীবন থেকে। হ্যাঁ রে, এতদিন তুই জানতিস রিজু রাইমার জন্য তোকে দূরে সরিয়ে দিয়েছে। সত্যিটা শোন, রিজু তোর জন্য নিজেকে সরিয়ে নিয়েছিল তোর থেকে, যাতে আজ না হোক কাল তুই ভালো থাকতে পারিস। আর আজ এতদিন পর তোর হাসি মাখা মুখটা দেখে নিজেকে আজ সত্যি সুখী মনে হচ্ছে রে। তুই আমি দুজনেই কলকাতায়, কিন্তু দেখা করতে বলবো না, তোকে বিব্রত করতে চাই না। আর কিছু তো দিতে পারলাম না তোকে, বিরক্ত করার অধিকার হারিয়েছি অনেক আগে। তোর পুচকিটার নাম কি রাখলি? আর একটা কথা বলবো, রাখবি? তোর পুচকিটাকে আমার কথা বলবি কোনোদিন? বলবি রিজু নামের একটা ছেলের গল্প, একটা হারিয়ে যাওয়া রাজকন্যা আর রাজকুমারের গল্প? দর্শিনী, বল না, বলবি? হাবিজাবি অনেক কিছু লিখে ফেললাম। দেখ আজও তোর মতো করে গুছিয়ে লিখতে পারি না, তবু পড়িস। লেখাটা শেষ করে চোখ থেকে গড়িয়ে পড়া জলটা মুছে নিল রিজু, পাঠিয়ে দিল দর্শিনীকে। কয়েকদিন পর দর্শিনীর চোখে পড়ে রিজুর মেসেজটা। বহুদিন পর ভিতরে ভিতরে ভিজতে থাকে দর্শিনীর অনুভূতিরা। ইচ্ছে করে এক ছুট্টে পৌঁছে যায় রিজুর কাছে। অভিমান গলে পড়ে নিমেষের মধ্যে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আজ ওর নিজের সংসার হয়েছে, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, যার জন্য ওর মতো একটা অনাথ মেয়ে মা ডাকটা শুনতে পেয়েছে। একজন মানুষ যে সসম্মানে ওকে নিজের স্ত্রীর পরিচয় দিয়েছে। এদের প্রতি দর্শিনীও আজ দায়বদ্ধ। ও শুধু লিখল, হ্যাঁ আমি সত্যিই ভালো আছি, নিজের বাড়িতে থাকি, এই বাড়ির আমি মালকিন, সব আমার কথায় চলে। আমার বর আমাকে চোখে হারায়, আমার মেয়ের আমাকে ছাড়া একটা কাজও হয় না, সবার ভালোবাসা আমাকে ঘিরে থাকে, আমাকে ব্যস্ত রাখে। ভালো লাগছে জেনে যে এসব তোর জন্যই সম্ভব হয়েছে। শুধু একটা কথা বলবো, আমি যে স্বপ্নটা দেখতাম রিজু, তাতে কিন্তু শুধু তুই ছিলি। সেখানে তোর মা ছিল না, তোর বাবা ছিল না, আমার বড় ছিল না। আমি হাজার প্রতিকূলতার মধ্যেও তোর সাথে লক্ষ মাইল পথ চলতে পারতাম, যদি তুই আমার হাতটা শক্ত করে ধরে থাকতিস। মেয়েকে তোর কথা বললে তোর ভালো লাগবে? বেশ, তবে বলবো। তবে হারিয়ে যাওয়া রাজকন্যা রাজপুত্রের গল্প বলবো না ওকে। ও খুব অপছন্দ করে এই রকম গল্প। ওকে একটা সুন্দর গল্প বলবো, মনে কর আমার আর তোর পরজন্মের গল্প।
রিজু আর দর্শিনীর হারিয়ে যাওয়া ভালোবাসার মিলনের গল্প। ভালো থাকিস। রিজু পড়ল দর্শিনীর পাঠানো মেসেজটা। লিখল, আমিও থাকবো ওই গল্পের অপেক্ষায় দর্শিনী, শুধু কথাটা রাখিস, রিজুকে মনে রাখিস, ভুলে যাস না। মেসেজটা পড়ল দর্শিনী। খোলা জানালাটা দিয়ে ছাঁট আসছে। জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি নেমেছে আজ শহর জুড়ে, জল জমেছে রাস্তায়, ছোট ছোট ছেলে মেয়েরা লাফালাফি করছে। হঠাৎ চোখে পড়ল একটি চেক শার্ট পরা ছোট্ট ছেলে ওই জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে ছোট্ট ছোট্ট কাগজের নৌকা, আর ববি প্রিন্ট ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে ঝুঁকে পড়ে উৎসাহ দিয়ে দেখছে। নৌকাগুলো দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে, আর ছোট্ট মেয়েটা আনন্দে হাততালি দিচ্ছে। খুশিতে ভরে উঠছে মেয়েটার মুখ, আর ছোট্ট ছেলেটি এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। কলিং বেলটা বেজে উঠল। জানালার পাশ থেকে সরে যাওয়ার সময় আরও একবার দেখতে চাইল বাচ্চা দুটোর দিকে। কোথায় বাচ্চা, কোথায় নৌকা? কোথাও নেই কিছু। কিছুক্ষণের জন্য অতীতে ফিরে গিয়েছিল হয়তো দর্শিনী, তাই তো ওই চেক শার্ট আর ববি প্রিন্ট ফ্রকটা ওর এত চেনা লাগছিল। জানলাটা বন্ধ করে দিল দর্শিনী। চোখ মুছে গলায় জোর এনে বলল, কে? আসছি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।